নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন প্রফুল্ল রায়ের লেখা ক্রান্তিকাল। সবে নভেম্বরের শুরু, কিন্তু এরই মধ্যে বিকেলের আয়ু ফুরোতে না ফুরোতে সীমান্তের এই শহরটিতে চিনির মিহিদানার মতো হিম ঝরতে থাকে। দূরে আকাশ যেখানে ঝুঁকে অনেকখানি নেমে এসেছে, ঠিক সেইখানটায় পাহাড়ের উঁচু নিচু ঢেউ খেলানো একটা লাইন স্থির দাঁড়িয়ে আছে। দিনের বেলা রোদের ঝকমকে আলোয় পাহাড়গুলোকে নীল মেঘপুঞ্জের মতো দেখায়, কিন্তু বেলা পড়ে এলে রোদের রং যত ফিকে হয় ওগুলো দ্রুত ঝাপসা হতে থাকে। পাহাড়ের রেঞ্জটাকে তখন আবছা একটা পেন্সিল স্কেচের মতো মনে হয়। সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে, যদিও হিম ঝরতে শুরু করেছে, তবু দিনের আলো একেবারে নিভে যায়নি। হঠাৎ লজ্জা পাওয়া কিশোরীর আরক্ত মুখের মতো একটু আধটু লালচে আভা আকাশের গায়ে এখনো লেগে আছে, কিন্তু কতক্ষণ আর। খানিক পরেই ঝপ করে নেমে আসবে সন্ধে, কুয়াশার অন্ধকারে ডুবে যাবে সমস্ত চরাচর। নভেম্বরের গোড়া থেকে সারাদিন সারা রাত এখানে উত্তুরে হাওয়া বয়ে যায়। দিনের দিকটায় রোদের তাপ থাকায় ততটা গায়ে লাগে না, কিন্তু বিকেলের পর থেকে চামড়া কুঁড়ে যেন হাড়ের ভেতর পর্যন্ত ছুরির ছুচলো ফলার মতো বিঁধে যায়। 47-এর আগে সীমান্তের এই শহরটা ছিল দেশীয় রাজ্য প্রতাপপুর স্টেটের রাজধানী। রাজ্যের নামেই রাজধানীর নাম, অর্থাৎ প্রতাপপুর স্টেটের ক্যাপিটাল প্রতাপপুর সিটি। স্বাধীনতার আগে, শুধু আগেই বা কেন, তারপরেও বেশ কয়েক বছর প্রতাপপুর সিটিটা ছিল ছবির মতো। পিকচার পোস্টকার্ডে ঠিক যেমনটা দেখা যায়। চওড়া চওড়া অ্যাসফল্টের মসৃণ রাস্তা, দুধারে বাগানওয়ালা বাংলো ধরনের বাড়ি, পার্ক, ফোয়ারা, দুই রাস্তার ক্রসিংয়ে শ্বেত পাথরের পলি। এছাড়া ছোট একটা জু গার্ডেন, স্টেট লাইব্রেরি, ঝকঝকে হাসপাতাল, নানা ধরনের স্পোর্টসের জন্য একটা স্টেডিয়াম ইত্যাদি। যেদিকেই তাকানো যাক তখন এখানে প্রচুর গাছপালা, ফুলের বাগান আর নির্জনতা। শহরটা যত বড় সেই তুলনায় মানুষজন ছিল অনেক কম। স্বাধীনতার পর অ্যাক্সেশন অফ নেটিভ স্টেটস অর্থাৎ দেশীয় রাজ্যগুলো যখন ভারতবর্ষের সঙ্গে মিলেমিশে একাকার হলো, রাজতন্ত্রের বিলুপ্তি ঘটল, তখন ক্রান্তিকাল থেকে প্রতাপপুর সিটি তার পুরনো আভিজাত্য, সৌন্দর্য আর মর্যাদা খুইয়ে ফেলেছে। দেশভাগের সঙ্গে সঙ্গে সেকালের পূর্ব পাকিস্তান থেকে মানুষের ঢল নেমেছিল সীমান্তের এপারে। তার ধাক্কায় প্রতাপপুরেও এসে লাগে। স্বাধীনতার পর যে 2-4 বছর রাজতন্ত্র চালু ছিল, জনস্রোত ঠেকিয়ে রাখা গেছে, তারপর আর পারা গেল না। প্রতাপপুর সিটি আমূল বদলে যেতে লাগলো। যেখানে যত বাগান, পার্ক বা ফাঁকা জায়গা ছিল, পূর্ব বাংলার শরণার্থীরা সমস্ত কিছু দখল করে তুলতে লাগলো ছিঁড়িছাদবিহীন বেঢপ চেহারার বাড়িঘর। রাজাদের সময় ভিক্টোরিয়ান আমলের ধাঁচে সন্ধ্যের পর রাস্তায় রাস্তায় গ্যাসের আলো জ্বলত। পরে মিউনিসিপ্যালিটি সেগুলো তুলে ফেলে লম্বা লম্বা ল্যাম্পপোস্ট বসিয়ে তার গায়ে একটা করে বাজ ঝুলিয়ে দিয়েছে। বাল্বগুলোর বেশিরভাগই জ্বলে না, রাস্তাগুলো খানাখন্দে বোঝাই। দুধারের নর্দমা কতকাল যে সাফাই হয় না। বছরের পর বছর সেগুলোতে থকথকে কালচে রঙের তরল অনড় দাঁড়িয়ে থাকে। এইসব নর্দমা হলো যাবতীয় রোগের জীবাণু আর মশাদের মেটারনিটি হোম। রাস্তার মোড়ে শ্বেত পাথরের যে পরিগুলি একদা এই শহরে অলৌকিক স্বপ্ন নামিয়ে আনত, কবেই তারা উধাও হয়ে গেছে। চারিদিকে আবর্জনার পাহাড়। 40-50 বছর আগের পরিচ্ছন্ন ঝকঝকে প্রতাপপুর সিটি এখন নোংরা, ঘিঞ্জি, দুর্গন্ধে ভরা এক শহর। রাজতন্ত্র নেই, তবু রাজা আর রানীদের নাম এখানকার অনেক কিছুর সঙ্গে এখনো জড়িয়ে আছে। যেমন রাজা বিক্রম সিংহ রোড বা রানী স্বর্ণময়ী গার্লস কলেজ কিংবা মহারাজা বীরেন্দ্র সিংহ হাসপাতাল ইত্যাদি। গণতন্ত্র পুরোমাত্রায় চালু হয়ে গেলেও প্রতাপপুর অদূর অতীতের রাজমহিমা একেবারে খারিজ করে দেয়নি। তার কিছু কিছু স্মৃতিচিহ্ন এখনো সযত্নে ধরে রেখেছে। এই শহরে পা দিলে প্রথমেই যা চোখে পড়বে সেটা রাজবাড়ি, যার নাম প্রতাপপুর প্যালেস।
সিটির দক্ষিণ দিকের শেষ মাথায় 5 একর জমির মাঝখানে গথিক স্থাপত্যের এই বিশাল দোতলা বাড়িটা মধ্যযুগের ফ্রান্স বা ইংল্যান্ডের কোনো রাজপ্রাসাদের কথা মনে করিয়ে দেয়। লর্ড কার্জনের সময় তৈরি এই রাজবাড়িকে এখন ভগ্নস্তূপের মতো দেখায়। দেয়ালে এবং ছাদে কত জায়গায় যে ফাটল ধরেছে হিসাব নেই। পলেস্তারা খসে খসে দগদগে ঘায়ের মতো ইট বেরিয়ে পড়েছে। ভিতে আর কার্নিশে অশ্বত্থেরা শিকড় চালিয়ে ধ্বংসের কাজ করেছে। সামনের দিকে একধারে ছিল চমৎকার টেনিস লন, আরেক পাশে ফুলের বাগানের মাঝখানে বসার জন্য পাথরের বেঞ্চ। ফুলবাগান আর টেনিস কোর্টের চিহ্ন মাত্র নেই, সেখানে এখন শুধু আগাছার জঙ্গল। পেছন দিকে ছিল বাঁধানো দিঘি, সেটা কবেই মজে গেছে। জল শুকিয়ে যে তলানিটুকু পড়ে আছে তা আর দেখা যায় না। গুঁড়িপানা এবং ঢোলকমলির ঠাস বুনট চাদরের তলায় তা ঢাকা। রাজবাড়ি, বাগান, দিঘি ইত্যাদি ঘিরে যে কম্পাউন্ড ওয়াল, নানা জায়গায় সেটা ভেঙে চুরে গেছে। রাস্তার দিকে মোটা কড়াতলা যে জমকালো লোহার গেটটা ছিল, রোদে জলে মরচে ধরে সেটার আয়ু প্রায় শেষ। করাতগুলোর বেশ কয়েকটাই উধাও হয়ে গেছে। যেভাবে গেটটা হেলে আছে, যে কোনো দিন হুড়মুড় করে ঘাড় গুজে পড়ে যাবে। আকাশের গায়ে যে ফ্যাকাশে আলোটুকু আটকে ছিল, চোখের পলকে কেউ যেন অদৃশ্য একটা ব্রাশ টেনে সেটা মুছে দিল। এই জায়গাটা এমনই, নভেম্বর মাসে সন্ধে নামার সঙ্গে সঙ্গে অন্ধকার আর কুয়াশায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। ঠিক এই সময় প্রতাপপুর প্যালেসের দোতলা থেকে কাঠের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল সুবর্ণা আর দেবী। ব্রিটিশ আমলে তৈরি এই সিঁড়ি আধখানা বৃত্তের আকারে একতলার বিশাল হলঘরের ঠিক মাঝখান থেকে দোতলা হয়ে ছাদের দিকে চলে গেছে। একসময় সিঁড়ি এবং হলঘর দামি কাশ্মীরি কার্পেট দিয়ে মোড়া ছিল। সিঁড়ির কার্পেট পায়ের ঘষায় কবেই উঠে গেছে, তার একটি সুতো এখন খুঁজে পাওয়া যাবে না। হলের কার্পেটটাও ছিঁড়ে খুঁড়ে বেশিরভাগটাই নিশ্চিহ্ন হয়ে গেছে। শুধু একধারে খানিকটা অংশ কোনো রকমে টিকে আছে। একসময় ওটার রং ছিল টকটকে লাল, এখন শুকনো রক্তের মতো কালো, তার উপর ইঞ্চিখানেক পুরু ধুলো। হলঘরের সাবেককালের ভারী ভারী আসবাব, সোফা, ডিভান, চেয়ার, পিয়ানো, আলমারি ইত্যাদি সবই দামি মেহগিনি কাঠের, কিন্তু কোনোটাই আস্ত নেই। পালিশও বহুকাল আগে নষ্ট হয়ে গেছে। রংচটা বিবর্ণ দেয়ালগুলোতে রাজবংশের নানা প্রজন্মের কয়েকজনের বিরাট বিরাট অয়েল পেন্টিং। সিলিং থেকে যে প্রকাণ্ড ঝাড়লণ্ঠন ঝুলছে, তার অগুন্তি কাঁচের দীপাধারের মাত্র কয়েকটি টিকে আছে। বাকিগুলো অনেকদিন আগে কখন ভেঙে পড়েছে কেউ লক্ষ্য করে। ঝাড়লণ্ঠনটা এখন আর জ্বলে না। আলোর জন্য এধারে ওধারে কটা টিউবলাইট লাগানো হয়েছে, সেগুলো এই মুহূর্তে জ্বলছে, তবে বিশাল হলঘরটাকে পুরোপুরি আলোকিত করে তোলার পক্ষে যথেষ্ট নয়। টিউবলাইটগুলো থেকে দূরে হলের কোণে কোণে আবছা অন্ধকার। এবার সুবর্ণা আর দেবীর দিকে তাকানো যেতে পারে। সুবর্ণার বয়স 37-38, লম্বা টানটান চেহারা। গায়ের রং একসময় ছিল রৌদ্র ঝলকের মতো, এখন তার উপর পাতলা কালচে স্বরের মতো কিছু পড়েছে। ডিম্বাকৃতি মুখ, চিবুকের গঠনটি দৃঢ়, ঠোঁট ঈষৎ পুরু, বড় বড় চোখের দৃষ্টি শান্ত কিন্তু দূরভেদী, চমৎকার স্বাস্থ্য তার। সুবর্ণার দিকে এক পলক তাকালেই টের পাওয়া যায় সে প্রবল ব্যক্তিত্বের অধিকারিণী এবং কোন রকম বেচাল করে এর কাছে পার পাওয়া যাবে না। সুবর্ণার পরনে হালকা রঙের কোটা শাড়ি আর বাদামি ব্লাউজের ওপর গরম পশমি চাদর জড়ানো, পায়ে পাতলা স্লিপার, বাঁ হাতের কবজিতে সরু ফিতে বাঁধা সুদৃশ্য ঘড়ি, ডান হাতে একটিমাত্র মোটা রুলি, গলায় লকেটগুলো সোনার চেন। দেবীর বয়স 11, সে সুবর্ণার একমাত্র মেয়ে। মায়ের পুরো আদলটি দেবীর চেহারায় বসানো, তেমনি চোখ, মুখ, নাক বা চিবুক। তার পরনে স্কার্ট আর ফুলহাতা জামার উপর উলের পুল ওভার, চুল হেয়ার ব্যান্ড দিয়ে আটকানো, পায়ে মায়ের মতোই ঘরে পড়া স্লিপার, তার হাতে বই ভর্তি একটা ব্যাগ।
হলঘরের একধারে 10 ফুট উঁচু 6 ফুট চওড়া নকশা করা দরজা, যার মাথার দিকটা গোলাকার। দরজার কারুকাজ এখন আর বোঝা যায় না। বছরের পর বছর রোদে পুড়ে জলে ভিজে এবং ধুলো ময়লা জমে সেগুলো নষ্ট হয়ে গেছে। রোজই এই সময় দরজাটা ভেজানো থাকে। হলের টিউবলাইট গুলো জ্বালিয়ে বাইরে থেকে পাল্লা দুটো টেনে দিয়ে যায় হল, কেননা এই সন্ধেবেলায় দেবীর প্রাইভেট টিউটর পড়াতে আসে। হলের ঠিক মাঝখানে ঝাল লণ্ঠনের তলায় খানিকটা জায়গা পরিষ্কার করে চেয়ার টেবিল পেতে তার পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। আজ কিন্তু দেখা গেল দরজাটা পুরোপুরি ভেজানো নেই, তার একটা পাল্লা খোলা, খুব সম্ভব হাওয়ায় খুলে গেছে। খোলা পাল্লার ফাঁক দিয়ে দূরে শহরের একটা দিকে চোখ পড়ে, সেখানে আলো জ্বলছে। কুয়াশা এবং অন্ধকারে আলোগুলো রহস্যময় সংকেতের মতো মনে হয়। প্রতাপপুর প্যালেস শহর থেকে খানিকটা দূরে। সামনের দিকের গেটের পর অনেকখানি ফাঁকা জায়গা, তারপর শহরের ঘরবাড়ি শুরু হয়েছে। সাধারণ মানুষজনের কাছ থেকে দূরত্ব বা স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য রাজবাড়িটা এভাবে তৈরি করা হয়েছিল। রাজরাজরারা যে রাম শ্যাম যদুমধুদের থেকে আলাদা সেটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়াটাই ছিল একমাত্র উদ্দেশ্য। আশ্চর্যের ব্যাপার, জনগণতন্ত্র চালু হওয়ার পরও মাঝখানের জায়গাটা ফাঁকাই পড়ে আছে। জবরদখল করে কেউ ওখানে কলোনি টলনি বসায়। সারা দেশ জুড়ে প্রায় 50 বছর ধরে ডেমোক্রেসির হাওয়া বয়ে গেলেও মানুষের মনে রাজা মহারাজাদের সম্পর্কে খানিকটা সম্ভ্রম এখনো থেকে গেছে। হয়তো এটা সহজাত সংস্কার, মানুষের রক্তের মধ্যে আবহমান কাল অদৃশ্য শিকড়ের মতো ছড়িয়ে আছে। সেটা কাটিয়ে উঠতে আরো 100 বছর লেগে যাবে কিনা কে জানে। শহর দূরে থাকায় বাইরের শব্দ টব্দ রাজবাড়িতে তেমন একটা ঢোকে না। তবে এই মুহূর্তে সিঁড়ি দিয়ে নামতে নামতে কোথায় যেন পুলিশ ভ্যানের আওয়াজ, মানুষজনের উত্তেজিত কণ্ঠস্বর, অনেকের ছোটাছুটির শব্দ অস্পষ্টভাবে সুবর্ণার কানে ভেসে। ইদানিং কয়েক বছর প্রতাপপুর সিটি নানা ধরনের ক্রিমিনালদের প্রায় অভয়ারণ্য হয়ে উঠেছে। পুলিশ অ্যান্টি সোশ্যালদের 2-1টা দলকে মাঝে মাঝে তাড়া করে কর্তব্য পালন করে এবং এভাবেই চাকরি বজায় রাখে। নেহাত রুটিন ব্যাপার। সুবর্ণ বিন্দুমাত্র কৌতূহল বোধ করল না। মেয়েকে নিয়ে যেমন নাম ছিল তেমনই নামতে লাগল। সিঁড়ির মাঝে মাঝে জায়গায় ল্যান্ডিং এর কাছাকাছি যখন ওরা চলে এসেছে, সেই সময় হলঘরের দরজার দ্বিতীয় পাল্লাটা ছড়াং করে খুলে কেউ একজন ভেতরে ঢুকে বিদ্যুৎ গতিতে ছিটকিনি আটকে খিল তুলে দিল। তারপর দরজার গায়ে ঠেসান দিয়ে জোরে জোরে হাঁপাতে লাগল। মনে হলো বহু দূর থেকে কারো তাড়া খেয়ে ছুটে আসছে সে। সুবর্ণা আর দেবী থমকে দাঁড়িয়ে পড়েছিল। রাজবাড়ির প্রায় 100 বছরের ইতিহাসে কেউ কখনো এভাবে ঢুকে পড়েছে কিনা সুবর্ণার জানা নেই। দেবী ভীষণ ভয় পেয়েছে। মায়ের একটা হাত খুব শক্ত করে আঁকড়ে ধরে রইল সে। সুবর্ণও এমন একটা অভাবনীয় ঘটনায় একেবারে হকচকিয়ে গিয়েছে। তবে সে খুবই সাহসী। 2-1 পলকেই নিজেকে সামলে নেয়। তারপর মেয়ের হাতে মৃদু চাপ দিয়ে বুঝিয়ে দেয় ভয়ের কিছু নেই। লোকটার দিকে চোখে চোখ রেখে চাপা গলায় বলে, কথা বলিস না, চুপ করে থাক। দরজার মাথায় টিউবলাইটটা দিন 15 আগে খারাপ হয়ে গিয়েছে। বেশ কয়েকবার হরেন কিউটা পাল্টানোর কথা বলেছে সুবর্ণা, কিন্তু কথাটা তার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেছে। টিউবটা পাল্টানো হয়। হরেন রাজবাড়ির দারোয়ান এবং বাজার সরকার, তাছাড়া টুকিটাকি নানা কাজ তার করার কথা, কিন্তু সে প্রচন্ড রকমের ফাঁকিবাজ। এই যে অচেনা লোকটা আচমকা হল ঘরে ঢুকে পড়েছে, সেটা আদৌ সম্ভব হতো না যদি এই সময়টা সে গেটের কাছে থাকত। নিশ্চয়ই কোথাও আড্ডা টাড্ডা দিতে গেছে। হল ঘরে অন্য যে টিউবগুলো জ্বলছিল তার আলোয় লোকটাকে মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে। তার চোখে মুখে খানিকটা মাঙ্গলিয়ান ছাপ, ভাঙা গালে দাড়ির জঙ্গল, চোখের তলায় সিকি ইঞ্চি পুরু কাল, উস্কো খুস্কো রুক্ষ চুলে বহুদিন কাঁচি পড়েনি।
পরনে রং ওঠা ফ্যাকাশে জিনিস, যেটা ডান পায়ের নিচের অনেকটা অংশ ছেঁড়া। এছাড়া হাফ শার্টের উপর রোয়াওয়ালা মোটা উলের ময়লা সোয়েটার। পায়ে যে ফিতেওয়ালা পুরনো স্পোর্টস শু রয়েছে তার রং একসময় ধবধবে সাদাই ছিল, এখন কালচে। সোলও অনেকটা ক্ষয়েই গেছে। কপাল, গাল, কনুই থেকে হাতের নিচের দিকটা অর্থাৎ শরীরের যেসব অংশ খোলা সেগুলোর চামড়া কর্কশ এবং তামাটে। মনে হয় একদিন লোকটার গাত্রবর্ণ হলদেটে ছিল, রোদে পুড়ে জলে ভিজে প্রচন্ড হিমে আর অসহ্য গরমে রংটা জ্বলে গেছে। লোকটার বয়স 40-এর কাছাকাছি। সে যে মারাত্মক রকমের বেপরোয়া এবং নিষ্ঠুর দেখা মাত্র টের পাওয়া যায়। তার এক কাঁধে ক্রিকেটারদের কিট ব্যাগের মতো ক্যানভাসের ঢাউস একটা ব্যাগ, আরেক কাঁধে লম্বাটে একটা বাক্স, যেটার নিচের দিকে চওড়া তবে ক্রমশ সরু হয়ে ওপর দিকে উঠে গেছে। তার ডান হাতের চওড়া কবজিতে স্টিল ব্যান্ডে আটকানো একটা চৌকো ঘোড়া। লোকটা ফাঁকা হল ঘরের এধারে ওধারে তাকাচ্ছিল। হঠাৎ তার চোখ এসে পড়ে সুবর্ণা আর দেবীর ওপর। মুহূর্তে তার দৃষ্টি স্থির হয়ে যায়। সুবর্ণাও পলকহীন লোকটাকে লক্ষ্য করছিল। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ধীরে ধীরে 3টে সিঁড়ি পেরিয়ে ল্যান্ডিংটা এসে দাঁড়ায়। সঙ্গে দেবীও রয়েছে। সুবর্ণা তীব্র গলায় এবার বলে, কে আপনি? এ বাড়িতে কেন ঢুকেছেন? লোকটা নিজের ঠোঁটের ওপর ডান হাতের তর্জনী রেখে সুবর্ণাকে নীরব থাকতে ইঙ্গিত করে। তারপর তার চোখে আগের মতোই চোখ রেখে অত্যন্ত সতর্ক ভঙ্গিতে পা ফেলে ফেলে সিঁড়ির তলায় এসে দাঁড়ায়। লোকটার সাহস দেখে অবাক হয়ে গিয়েছিল সুবর্ণা। তাদের বাড়িতে ঢুকে তাকেই মুখ বুজে থাকতে বলছে। লোকটার সঙ্গে অস্ত্র শস্ত্র আছে কিনা বোঝা যাচ্ছে না, কেন যেন মনে হচ্ছে থাকতে পারে। এ বাড়িতে 2জন অসুস্থ বৃদ্ধ, রান্না বান্না এবং ছোটখাটো ফাইফরমাস খাটার জন্য মাঝবয়সী একটা মেয়ে মানুষ যার নাম মায়া, আর সে এবং দেবী ছাড়া অন্য কেউ নেই এই মুহূর্তে। হরেনটাও কোথায় বেপাত্তা হয়ে গেছে কে জানে। সুবর্ণা যদি চেঁচিয়ে গলার শিরা ছিঁড়েও ফেলে কেউ সাহায্য করতে আসবে, কেননা তার চিৎকার শহর পর্যন্ত পৌঁছাবার আদৌ কোনো সম্ভাবনা নেই। লোকটাকে দেখে যা মনে হচ্ছে, নার্ভাস হয়ে হইচই বাঁধলে কিংবা রাগের মাথায় কিছু করে বসলে সে তাদের ছেড়ে দেবে না। তার চোখে মুখে যে ধরনের চিরস্থায়ী নিষ্ঠুরতা রয়েছে তাতে মারাত্মক কোনো দুর্ঘটনা তার পক্ষে ঘটিয়ে ফেলা অসম্ভব নয়। এখন মাথা ঠান্ডা রাখাটা ভীষণ জরুরি। সুকৌশলে বুঝিয়ে সুঝিয়ে লোকটাকে বাড়ি থেকে বের করতেই হবে। সে যে বিন্দুমাত্র ভয় পায়নি সেটা বোঝানোর জন্য কঠোর স্বরে সুবর্ণা বলে, কি চান আপনি? লোকটার চোয়াল শক্ত হয়ে ওঠে। সে বলে, আপনি কোনো প্রশ্ন করবেন না, আমি যা বলবো চুপচাপ শুনে যাবেন। এই প্রথম লোকটা কথা বলল। তার কণ্ঠস্বর নিচু কিন্তু কর্কশ, একটু ঘষা ঘষা। নির্ভুল বাংলাতেই সে বলেছে, তবে উচ্চারণটা সঠিক নয়। নর্থ ইস্ট ইন্ডিয়ান লোকজনদের কেউ বাংলা ভাষাটা রপ্ত করে বললে যেমন শোনায়, অনেকটা সেই রকম। লোকটার বলার ভঙ্গিতে প্রচন্ড রকমের কর্তৃত্বের সুর রয়েছে, চাপা একটা হুমকি। সুবর্ণার মতো সাহসী ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও ভিতরে ভিতরে থমকে গেল। তার কি করা উচিত ঠিক করে উঠতে পারছিল। লোকটা এরপর কি বলে বা করে সেজন্য অপেক্ষা করতে লাগলো। এই সময় হরেন বা দেবীর টিউটার কেউ একজন এসে পড়লে তার মনোবল অনেকটা বাড়ত। লোকটা এবার বলে, এ বাড়িতে কে কে আছে? বাইরে যতই স্বাভাবিক থাকতে চেষ্টা করুক, প্রবল উৎকণ্ঠা বোধ করছিল সুবর্ণা। জবাব না দিয়ে জিজ্ঞেস করল, যেই থাক, সেটা জানা কি খুবই প্রয়োজন? অবশ্যই। আগে বলুন প্রয়োজনটা কিসের? লোকটার দু চোখে আগুনের হলকার মতো কিছু খেলে গেল। দাঁতে দাঁত চেপে সে বলে, ডোন্ট আস্ক মি এনি কোশ্চেন। আমি প্রশ্ন করব, আপনি জবাব দেবেন। একটু থেমে বলে,
কারোর প্রশ্নের উত্তর দিতে আমি অভ্যস্ত নই। ইজ ইট ক্লিয়ার? সুবর্ণা চুপ করে থাকে। লোকটা ফের বলে, আমার প্রশ্নটার উত্তর কিন্তু এখনো পাইনি। পরক্ষণে কি ভেবে দ্রুত বলে ওঠে, আপনি যদি আমার সঙ্গে সহযোগিতা করেন আপনাদের এতটুকু ক্ষতি হবে না, নইলে। স্পষ্ট একটা ইঙ্গিত দিয়ে সে থেমে যায়। সুবর্ণা বুঝতে পারে এখন এই লোকটার হুকুম মতোই তাকে চলতে হবে। ধীরে ধীরে সে জানায়, এ বাড়িতে তার 90 বছরের প্রায় অথর্ব দাদা শ্বশুর আছেন। তার স্মৃতিশক্তি একরকম লোপ পেয়ে গেছে। এই মানুষটির কাছে অতীত এবং বর্তমান একাকার। হঠাৎ কখনো পুরনো দিনের কোনো ঘটনা বা মানুষের মুখ তার চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু তা পলকের জন্য। পরক্ষণে সে সব ছবি মুছে যায়। স্মৃতির অদৃশ্য প্যাটরা খুলে যে দু একটা টুকরো বেরিয়ে পড়ে, ফের তারা কোথায় উধাও হয় তিনি বুঝতে পারেন না। সুবর্ণার শ্বশুরও এ বাড়িতেই থাকেন। তার বয়স 65। দুবার স্ট্রোক হয়ে এখন তিনি প্রায় শয্যাশায়ী। কাজের লোক আছে 2জন, হরেন আর মায়া। এরা ছাড়া সে নিজে এবং দেবী। আগে সুবর্ণা ততটা লক্ষ্য করেনি। এবার তার মনে হলো নিষ্ঠুরতার পাশাপাশি লোকটার চোখে মুখে চাপা একটা টেনশনও ছিল। সব শোনার পর সেটা যেন অনেকখানি কেটে গেছে। তবু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সে জিজ্ঞেস করে, আপনি ঠিক বলছেন? লোকটা কি বোঝাতে চায়? সে মিথ্যেবাদী? তার স্পর্ধায় মাথায় আগুন ধরে যায় যেন। কিন্তু এই মুহূর্তে কোনো রকম হটকারিতাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। খুব শান্ত গলায় সুবর্ণা বলে, আপনাকে মিথ্যে বলতে যাব কেন? লোকটা বলে, ধরে নিলাম আপনি ঠিকই বলছেন। তার কথা শেষ হতে না হতেই বাইরের দরজায় কড়া নাড়ার আওয়াজ পাওয়া গেল। সেই সঙ্গে কারোর কণ্ঠস্বর, হরেন, হরেন, দরজা বন্ধ কেন? খুলে দাও। লোকটার চেহারা মুহূর্তে পাল্টে গেল। কেমন একটা মরিয়া ভাব যেন ফুটে উঠেছে তার মধ্যে। গলা খানিকটা নামিয়ে বলে, লোকটা কে? সুবর্ণা বলে, দেবীর মাস্টার মশাই, এই সময় পড়াতে আসেন। রোজই দরজা খোলা থাকে, আজ বন্ধ বলে ডাকাডাকি করছেন। লোকটাই যে দরজায় খিল আটকে দিয়েছে সেটা আর বলল না, তবে নিচে নামার জন্য পা বাড়াল। কিন্তু সুবর্ণার নামা আর হলো না। তার আগেই লোকটা গর্জে ওঠে, স্টপ, কোথায় যাচ্ছেন? সুবর্ণা থেমে যায়, বলে, দরজা খুলে দিতে হবে না? মাস্টারমশাই কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবেন? হিংস্র চিতার মতো ক্ষিপ্র গতিতে সিঁড়ি টপকে টপকে সুবর্ণাদের কাছে চলে আসে লোকটা। উগ্র গলায় বলে, কোন রকম চালাকি করার চেষ্টা করবেন না। চালাকি মানে? দরজা খুলে লোকটাকে ভেতরে এনে আমাকে ঝাঁটে ফেলতে চাইছেন? দেবীর টিউটারি যে ডাকাডাকি করছেন লোকটা তা নিশ্চয়ই বিশ্বাস করেনি। হয়তো সে ভেবেছে টিউটারের নাম করে সুবর্ণা অন্য কাউকে ঢোকাতে চাইছে, তার ফলে সে বিপন্ন হয়ে পড়বে। সুবর্ণা কিছু বলতে যাচ্ছিল, তার আগেই লোকটা জিন্সের পকেট থেকে বিদ্যুৎ গতিতে একটা পিস্তল বের করে শাসানির ভঙ্গিতে বলে, লোক ম্যাডাম, আমি অ্যাট অল ভায়োলেন্স চাই না। আমি কতদূর যেতে পারি আপনার ধারণা নেই। লাস্ট টাইম আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আমার সঙ্গে ডার্টি ট্রিক খেলতে চেষ্টা করবেন না। দেবী মায়ের একটা হাত চেপে ধরে আছে। সুবর্ণা চোখের কোণ দিয়ে লক্ষ্য করল, পিস্তল দেখে মেয়েটার মুখে ভয়ে আতঙ্ক রক্ত শূন্য করে ফেলেছে মুখটা। কপালে দানা দানা ঘাম জমেছে। তাকে আর একটু কাছে টেনে নিয়ে লোকটাকে বলে, বিশ্বাস করুন, উনি সত্যিই আমার মেয়ের মাস্টার মশাই, খুবই ভালো মানুষ, নিরীহ এল্ডারলি পার্সন। ওর পক্ষে কারোর এতটুকু ক্ষতি করা সম্ভব নয়। লোকটা কয়েক পলক তাকিয়ে থাকে, তারপর বলে, অল রাইট, মেনে নিচ্ছি। উনি আপনার মেয়ের প্রাইভেট টিউটার। ওকে বলে দিন আজ পড়াতে হবে না। সুবর্ণা বলে, উনি অত্যন্ত রেসপেক্টেড টিচার, ওকে এভাবে চলে যেতে বলা যায় না।
কি একটু ভাবে লোকটা, তারপর বলে, ঠিক আছে, আপনি নিচে গিয়ে বলে আসুন, দরজা খুলবেন কিন্তু আপনাদের টিউটারকে ভেতরে ঢুকতে দেবেন না। অনিচ্ছা সত্ত্বেও সুবর্ণাকে বলতে হয়, আচ্ছা। দেবীকে নিয়ে সে পরের সিঁড়িটায় পা রাখতে যাবে, সঙ্গে সঙ্গে বাধা পড়ল। লোকটা দেবীকে প্রায় ছিনিয়ে নিয়ে বলে, নো নো, আপনি একাই যান, আপনার মেয়ে আমার কাছে থাকবে। লোকটার এক হাতে পিস্তল, আরেক হাতে দেবীর ডান হাতটা শক্ত করে ধরা। সুবর্ণা লক্ষ্য করল দেবীর সমস্ত শরীর ভীষণ কাঁপছে। এবার সে সত্যি ভয় পেয়ে যায়। বিমূঢ়ের মতো বলে, কিন্তু তার মনোভাব বুঝতে পারছিল লোকটা। বলল, আপনি যদি গোলমাল না করেন কোনো সমস্যাই নেই, আপনার মেয়ে আমার কাছে নিরাপদে থাকবে, তবে ওর সেফটি টোটালি ডিপেন্ড করছে আপনার অ্যাক্টিভিটির ওপর। যান। ল্যান্ডিংয়ের পাশেই একটা গোল পিলার, দেবীকে নিয়ে সেটার আড়ালে চলে যায় লোকটা। তার উদ্দেশ্য বুঝতে পারছিল সুবর্ণা। ওখান থেকে বাইরের দরজার দিকে নজর রাখা যায়, কিন্তু দরজার বাইরে থেকে তাকে খুব সহজে দেখা যাবে না। সিঁড়ি দিয়ে নামতে নামতে সুবর্ণার পা খুব কাঁপছিল। হঠাৎ কি মনে পড়তে লোকটা ডাকে, শুনুন। সুবর্ণা ঘুরে দাঁড়ায়। লোকটা বলে, আপনাদের টিউটরের সঙ্গে ফিসফিস করে কথা বলবেন না, এমনভাবে বলবেন যাতে এখান থেকে আমি শুনতে পাই। আমার সম্বন্ধে ওকে কিছু জানাবেন না, এমনকি ইঙ্গিতেও না। 1 মিনিটের ভেতর ভদ্রলোককে বিদায় করে ফিরে আসবেন। যান। সুবর্ণা কিছু না বলে তাকিয়ে থাকে। লোকটা বলে, মাস্টারমশাইকে বলবেন আপাতত 1 উইক তার আসার দরকার নেই। সুবর্ণা বিমূঢ়ের মতো বলে, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সিম্পল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কথা বলছি, না বোঝার কোনো কারণ নেই ম্যাডাম। কিন্তু কি? মাস্টারমশাইকে 1 উইক আসতে বারণ করব কেন? কারণ 1টা উইক আমাকে এখানে থাকতে হতে পারে। আমি চাই না এই 7 দিন বাইরের কেউ এসে আমাকে দেখতে পাক। সুবর্ণা চমকে ওঠে, আপনি 7 দিন এ বাড়িতে থাকবেন? দরকার হলে 7 দিন কেন, 2-1 মাসও থেকে যেতে পারি। এই সময় কড়া নাড়ার আওয়াজ জোরালো হয়ে ওঠে। বোঝা যায় দেবীর টিউটার ক্রমশ অধৈর্য হয়ে উঠছেন। সুবর্ণাকে উত্তর দিতে যাচ্ছিল, তার আগেই লোকটা বলে, আর দাঁড়িয়ে থাকবেন না। হলঘরে নেমে দরজার দিকে যেতে যেতে একবার পিছন ফিরে তাকায় সুবর্ণা। একটু আগে লোকটার বাঁ হাতে পিস্তলটা ঝুলছিল, এখন সেটা উঠে এসে দেবীর কপালের ডান পাশের রগের উপর ঠেকে আছে। দৃশ্যটা এমনই ভয়ঙ্কর যে দেখতে দেখতে সুবর্ণার মনে হয় শিরদাঁড়ার ভেতর দিয়ে বরফের স্রোত বয়ে যাচ্ছে। কোনো রকমে মুখটা ফিরিয়ে টলতে টলতে সে দরজার দিকে এগিয়ে যায়। এতক্ষণ শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা ক্রান্তিকালের প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। লোকটার কথা মতো দেবীর মাস্টারমশাইকে বিদায় করে দরজায় খিল তুলে ফের সিঁড়ির ল্যান্ডিংয়ের কাছে চলে আসে সুবর্ণা। মাস্টারমশাই মানুষটি অত্যন্ত প্রবীণ এবং অভিজ্ঞ শিক্ষক। প্রতাপপুর সিটির সবাই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। 2 জেনারেশন ধরে এই শহরের অসংখ্য ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ তিনি নিজের হাতে তৈরি করে দিয়েছেন। তাদের কেউ এখন ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইএএস বা আইপিএস, কেউ বিদেশে ভারতীয় রাষ্ট্র, কেউ আছে ওয়ার্ল্ড ব্যাংকে, কেউ বা ইউনাইটেড নেশনসে। সারা পৃথিবী জুড়ে তার ছাত্রছাত্রীরা ছড়িয়ে রয়েছে। এমন একজন শ্রদ্ধেয় মানুষের সঙ্গে সুবর্ণা যে ব্যবহার আজ করেছে তা খুবই অসম্মানজনক। সে তাকে দরজার এধারে পা রাখতে দেয়নি, ওপার থেকেই সামান্য 2-1টা কথা বলে চলে যেতে বলেছে। ব্যাপারটা এমনই গ্লানিকর যে ভেতরে ভেতরে লজ্জায় অনুশোচনায় তার মরে যেতে ইচ্ছে করছিল। দেবীকে পড়াতে এসে তাকে এভাবে ফিরে যেতে হবে এমন ঘটনা আগে আর কখনো ঘটেনি।
শান্ত সংযত অন্তর্মুখী মানুষটি একটু অবাক হয়েছিলেন ঠিকই, তবে কোনো প্রশ্ন করেননি, নিঃশব্দে চলে গেছেন। কী কারণে কোন পরিস্থিতিতে এমন একটা জঘন্য আচরণ সুবর্ণাকে করতে হয়েছে সেটা আজ জানানো সম্ভব হয়নি। সে ঠিক করে ফেলেছে পরে সব জানিয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেবে। যতক্ষণ না ক্ষমাটা চাওয়া হচ্ছে, মানসিক অস্থিরতা, অস্বস্তি আর অপরাধবোধ কিছুতেই কাটবে না তার। সুবর্ণার দিকে আগাগোড়া নজর রেখেছিল লোকটা। নির্বিঘ্নে এবং অক্ষরে অক্ষরে তার হুকুম পালিত হয়েছে দেখে সে মোটামুটি খুশি। দেবীর কপালের পাশ থেকে এবার পিস্তলের নলটা সরিয়ে আস্তে আস্তে পকেটে ঢুকিয়ে দিয়ে বলে, থ্যাংক ইউ ম্যাডাম। সাহস বলতে কিছুই প্রায় অবশিষ্ট ছিল না সুবর্ণার মধ্যে। যে তলানিটুকু পড়ে আছে প্রাণপণে তা জড়ো করে সে বলে, 7 দিন মাস্টারমশাই আসবেন না, মাস 3 বাদে দেবীর অ্যানুয়াল এক্সামিনেশন, ওর পড়াশোনার ভীষণ ক্ষতি হয়ে যাবে। লোকটা উত্তর দিল না। সুবর্ণা আবার বলে, আপনি তখন বললেন 1 উইক থাকবেন, দরকার হলে 2-1 মাসও থেকে যেতে পারেন। লোকটা আস্তে মাথা নাড়ে, হ্যাঁ। উদ্বিগ্ন মুখে সুবর্ণা জিজ্ঞেস করে, যতদিন আপনি থাকছেন মাস্টারমশাইকে আসতে পারবেন না? লোকটা কয়েক পলক কি চিন্তা করে বলে, সেটা পরে ভেবে বলবো। সুবর্ণা চুপ করে থাকে। লোকটা বলে, এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আপনার মেয়ের কষ্ট হচ্ছে, চলুন কোথাও বসা যাক। এমনভাবে কথাগুলো সে বলল যেন এ বাড়িটা তার খাস তালুক। সুবর্ণা মেয়েকে নিয়ে এখানে তার সঙ্গে দেখা করতে এসেছে। এই মারাত্মক সশস্ত্র লোকটাকে দোতলায় নিয়ে যাওয়া যায় না। এদিক সেদিক তাকিয়ে হল ঘরের দিকে আঙুল বাড়িয়ে সুবর্ণা বলে, আসুন ওখানে যাই। দেবীর পড়াশোনার জন্য যে চেয়ার টেবিল পাতা রয়েছে সেখানে গিয়ে লোকটাকে বসায় সুবর্ণা। দেবী আর সে তার মুখোমুখি বসে। লোকটা বলে, আপনার নামটা জানতে পারলে কথাবার্তা বলতে সুবিধে হতো। সুবর্ণা তার নাম জানিয়ে দিয়ে বলে, আপনার পরিচয় কিন্তু এখনো পর্যন্ত জানাননি। চোখ কুঁচকে কি ভেবে নেয় লোকটা, তারপর বলে, আমার নাম রাজীব। লোকটা যে সঠিক নাম জানায়নি সেটা তার মুখের চেহারা এবং বলার ভঙ্গিতে পরিষ্কার বোঝা যাচ্ছে। এই গোপনতার কারণ কি? তার হাতে পিস্তল টিস্তল দেখে সুবর্ণার স্নায়ুমণ্ডলীতে এমন চাপ পড়েছে যে মাথার ভেতর সবকিছু গুলিয়ে গিয়েছিল। বিদ্যুৎ চমকের মতো হঠাৎ তার মনে পড়ে, এই লোকটা হলঘরে ঢোকার আগে সে রাস্তায় অস্পষ্টভাবে হইচই এবং পুলিশ ভ্যানের আওয়াজ শুনতে পেয়েছিল। লোকটা কি পলাতক কোনো আসামি? যার চেহারা এমন উগ্র, ভয়ানক মারণাস্ত্র নিয়ে যে জোর করে অন্যের বাড়িতে ঢুকে পড়ে, তার পক্ষে 2-4টে খুনটুন করে আসা অসম্ভব নয়। একটা নৃশংস হত্যাকারী তাদের ঘাড়ের উপর কতদিন চেপে বসে থাকবে কে জানে। কিভাবে কোন পদ্ধতিতে তাকে এ বাড়ি থেকে তাড়ানো যায় তাই বা কে বলে দেবে? ক্ষীণ গলায় সুবর্ণা শুধু বলে, রাজীব কি? সারনেম বা পদবিটা জানতে পারলে নর্থ ইস্ট ইন্ডিয়ার কোন অঞ্চলের মানুষ সেটা বোঝা যেত। লোকটা কিন্তু সেদিক দিয়েই গেল না, বলল, ডাকাডাকি কথা বলা এসব কাজ চালিয়ে নেবার জন্য রাজীব নামটাই যথেষ্ট, সারনেমের কি প্রয়োজন? আর কিছু জিজ্ঞেস করতে সাহস হয় না সুবর্ণার। লোকটা অর্থাৎ রাজীব তীক্ষ্ণ দৃষ্টিতে হলঘরের চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে একবার দেখে নেয়। যেদিকটায় দরজা সেটা ছাড়া অন্য 3 ধারে হলঘরটা ঘিরে সব শুদ্ধ 5টা বেডরুম, যা 4টেতেই ঠাউস ঠাউস তালা লাগানো। তালাগুলোতে মরচে ধরে গেছে। বহুকাল যে ওগুলো ব্যবহার করা হয় না সেটা বলে না দিলেও চলে। তবে ডান পাশের শেষ ঘরটায় তালা নেই, বাইরে থেকে পাল্লা দুটো টেনে বন্ধ করা। দরজাটা মোটামুটি পরিষ্কার, বোঝা যায় ওই ঘরটায় কেউ থাকে। রাজীব বলে,
আমার কয়েকটা ইনফরমেশন দরকার মিসেস সিংহ। কি জানতে চান বলুন। আপনি হরেন নামে একটা লোকের কথা বলেছিলেন, সে আপনাদের গেটকিপার ছাড়া আরো কি কি যেন করে। লোকটা কি এ বাড়িতে থাকে? হ্যাঁ। যে ঘরটায় তালা নেই সেদিকে আঙুল বাড়িয়ে সুবর্ণা বলে, ওখানে। আমি যে কদিন থাকবো হরেনকে ছুটি দিন। সুবর্ণা হকচকিয়ে যায়, বলে, তা কি করে সম্ভব? রাজীব রুক্ষ গলায় বলে, মিসেস সিংহ, আপনাকে আগেই ওয়ার্নিং দিয়েছিলাম। আমি যা বলবো চুপচাপ তাই করবেন, কোনো রকম প্রোটেস্ট বা বিরুদ্ধতা করবেন না। আমাকে যেন আর তা মনে করিয়ে দিতে না হয়। একটু থেমে কি ভেবে জিজ্ঞেস করে, হরেনকে ছুটি দেওয়া সম্ভব নয় কেন? সুবর্ণা অনুনয় সুরে বলে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার ফ্যামিলি প্রবলেম। আমার শ্বশুর হার্ট অ্যাটাকের পেশেন্ট, দাদা শ্বশুরের মেমোরি নষ্ট হয়ে গেছে। এসবই আপনাকে জানিয়েছি। ডাক্তার ডাকা, ওষুধ কেনা, বাজার করা, গেট পাহারা দেওয়া থেকে অনেক কিছুই হরেন করে থাকে। ওকে ছাড়া আমাদের ফ্যামিলি একেবারে অচল। এই অবস্থায় বলতে বলতে চুপ করে যায় সে। সুবর্ণাদের পারিবারিক সমস্যাগুলো হয়তো রাজীবকে সামান্য নাড়া দেয়। সে বলে, হরেন থাকতে পারে একটা কন্ডিশনে। কি কন্ডিশন? আমার কথা তাকে বলা চলবে না। আর কি? তার সঙ্গে আমার কোনোভাবেই দেখা হওয়া চলবে না। ইম্পসিবল। ইম্পসিবল কেন? সুবর্ণা বুঝিয়ে দেয়, রাজীব এ বাড়িতে থাকলে একতলার এই হল ঘরের 3 দিকে যে তালাবদ্ধ ঘরগুলো রয়েছে তার একটা খুলে সাফটাফ করে বাসযোগ্য করে দেয়া হবে। আর এই একতলাতেই হরেন থাকে। তার সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে রাজীবের দেখা হওয়াটাই তো স্বাভাবিক। রাজীব মুখ নামিয়ে কিছুক্ষণ কি চিন্তা করে, তারপর বলে, আমি কোথায় থাকবো পরে ঠিক করব। লোকটা হাবে ভাবে কথাবার্তায় প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে যে সেই যেন এই প্রতাপপুর প্যালেসের মালিক। এবারের কোথায় কোন অংশে রাজীব থাকবে সেটা তার ইচ্ছার উপর নির্ভর করছে। সুবর্ণার মতামতের তোয়াক্কা করাটা সে প্রয়োজন বোধ করে না। সুবর্ণাকে উত্তর দেবে ভেবে পায় না, বিমূঢ়ের মতো শুধু তাকিয়ে থাকে। রাজীব জিজ্ঞেস করে, হরেন ছাড়া এবাড়ির আর কাকে কাকে বাইরে বেরোতে হয়? আমাকে আর দেবীকে। দেবীর স্কুল থাকে, তাকে তো বেরোতে হবেই। দেবীর দিকে তাকিয়ে হেসে হেসে বলে, ইউ আর আ গুড গার্ল। আমি তোমার আঙ্কেল, কদিন তোমাদের কাছে থাকবো। আমি যে এখানে আছি সেটা বাইরের কাউকে, এমনকি তোমার বেস্ট ফ্রেন্ডকেও জানাবে না। কথাটা মনে থাকবে? দেবী দারুণ বুদ্ধিমতী। হাসি মুখে খুব নরম গলায় বললেও, যার সঙ্গে পিস্তলের মতো একটা মারণাস্ত্র রয়েছে তার কথা সারাক্ষণ, অন্তত যে কদিন রাজীব প্রতাপপুর প্যালেসে আছে সেটা যে মাথায় রাখতে হবে তা সে ভালো করেই জানে। নিঃশব্দে মাথা হেলিয়ে দেয় দেবী। আদরের ভঙ্গিতে তার গালে আঙুল ছুঁয়ে রাজীব বলে, ফাইন। পরক্ষণে তার চোখ সুবর্ণার দিকে ফিরে আসে, বলে, আপনার সম্বন্ধে কিছুই আমার জানা নেই। আপনাকে বেরোতে হয় কেন? কোনো মানুষ সারাদিন একটা বাড়িতে বন্দী হয়ে থাকতে পারে? ধরুন ভীষণ অসুস্থ হয়ে আপনি স্যানাটোরিয়ামে এসেছেন, আপনার ঘরের বাইরে যাওয়া বারণ। সেটা কি আপনার সুবিধার জন্য? নিজের অজান্তে সুবর্ণার মুখ ফসকে কথাগুলো বেরিয়ে আসে। রাজীব কিন্তু রেগে যায় না, শান্ত গলায় বলে, এক্স্যাক্টলি। কিন্তু বলুন। আমি একটা কলেজে পড়াই, বাড়ি থেকে না বেরোলে ক্লাস নেব কি করে? কিছুক্ষণ চুপ করে থাকে রাজীব। ভুরু দুটো ক্রমশ কুঁচকে যেতে থাকে। একসময় বলে, ইটস আ প্রবলেম। কয়েকটা দিন আপনি ছুটি নিন। কি করে নেব? আমার ডিপার্টমেন্টে সব শুদ্ধ 3 জন টিচার।
একজন ছুটিতে আছেন, আরেকজনের অপারেশন হবে। তিনি কলকাতায় গিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছেন। আমাকে একা ডিপার্টমেন্ট চালাতে হচ্ছে। রাজীব উত্তর না দিয়ে পলকহীন তাকিয়ে থাকে। হয়তো বুঝতে চেষ্টা করে সুবর্ণা তাকে ধোঁকা দিতে চাইছে কিনা। সুবর্ণা ফের বলে, আমি কলেজে না গিয়ে যদি বাড়ি বসে থাকি, প্রিন্সিপাল লোক পাঠাবেন। যদি বলি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি, সারা কলেজ আমাকে দেখার জন্য ছুটে আসবে। রাজীবের মুখ চোখের চেহারা মুহূর্তে পাল্টে যায়। যে হিংস্র উগ্র ভাবটা অল্পক্ষণের জন্য সে লুকিয়ে রেখেছিল, সেটা চামড়ার তলা থেকে ফের বেরিয়ে আসে। দাঁতে দাঁত ঘষে বলে, আমার সঙ্গে চালাকি করবেন না মিসেস সিংহ। সুবর্ণা বুঝতে পারে তার কথার একটি বর্ণও বিশ্বাস করেনি রাজীব। হয়তো ভেবে নিয়েছে বাইরে গিয়ে লোকজন জুটিয়ে থানায় খবর দিয়ে সে তাকে ফাঁদে ফেলবে। সুবর্ণা ভীষণ ভয় পেয়ে যায়। সামনের দিকে ঝুঁকে শ্বাস টানা গলায় বলে, আপনাকে আমি আগেও বলেছি আমি মিথ্যে বলি না। ইচ্ছে হলে আমাদের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে জেনে নিতে পারেন আমার একজন কলিগ কলকাতায় গিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছেন কিনা। আরেকজন। হাত তুলে তাকে থামিয়ে দেয় রাজীব। ধীরে ধীরে তার মুখের হিংস্রতা মুছে যেতে থাকে। হয়তো সুবর্ণার কথা বিশ্বাস করেছে। বলে, আপনাদের বাড়িতে টেলিফোন আছে? আছে। সেটা কোথায় থাকে? আমার বেডরুমে। রাজীবকে বলতে যাচ্ছিল, সেই সময় বাইরের দরজায় জোরে জোরে কড়া নাড়ার আওয়াজ শোনা যায়। সেই সঙ্গে কেউ গলা উঁচুতে তুলে ডাকছে, দেবী দিদি, দেবী দিদি। মায়া এ সময় দরজা বন্ধ করলো কে? রাজীব চমকে উঠেছিল। সে বুঝতে পারছে এই সন্ধেবেলাটা বাইরের দরজা খোলা থাকে। সতর্ক ভঙ্গিতে জিজ্ঞেস করে, কে ডাকছে? হরেন। কি বলবো ওকে? দ্রুত কিছু ভেবে নিয়েছিল রাজীব। বলে, ওকে 2 ঘন্টা পরে আসতে বলুন। সুবর্ণা আপত্তি করে না, পড়েও লাভ নেই। চেয়ারে বসেই যান্ত্রিক নিয়মে রাজীবের শোনানো কথাগুলো আওড়ে যায়। হরেন দরজার বাইরে থেকে একটু অবাক হয়ে যেন বলে, 2 ঘন্টা পরে কেন বৌদিদি? বাড়িতে ঢের কাজ পড়ে রয়েছে যে। তোমাকে যা বলছি তাই করো। ঠিক আছে বৌদিদি। এরপর আর হরেনের সারা শব্দ পাওয়া যায় না। খুব সম্ভব 2 ঘন্টার জন্য সে শহরের দিকে চলে গেছে। অনেকক্ষণ চুপচাপ। তারপর রাজীব বলে, আপনাকে যখন কলেজে যেতেই হবে তখন আর জোর করে আটকাবো না, কিন্তু দেবীকে যা বলেছি সেটা আপনাকেও সবসময় মনে রাখতে হবে। আমার কথা কাউকে বলা চলবে না। সুবর্ণা উত্তর দেয় না। ভাবতে চেষ্টা করে এই হুঁশিয়ারিটা রাজীব আগেও দিয়েছিল কিনা। রাজীব বলে, আপনাদের একজন কাজের মেয়ের কথা বলেছিলেন না? হ্যাঁ, মায়া। সে কি বাড়ির বাইরে বেরোয়? প্রশ্নটার পেছনে যে উদ্দেশ্যটা রয়েছে সেটা খুবই পরিষ্কার। মায়া বাইরে বেরোলে রাজীবের এ বাড়িতে লুকিয়ে থাকার খবর চারিদিকে চাউর হওয়ার সম্ভাবনা যথেষ্ট। তাই সব দিক থেকে সে সতর্ক থাকতে চায়। সুবর্ণা বলে, না, ওর বেরোবার দরকার হয় না। তবে কি? মায়ের এক ভাইপো এই শহরেই থাকে। 2 উইক পর পর সে তাকে দেখতে যায়। সকালে যায়, সন্ধ্যের আগে ফিরে আসে। এ বাড়িতে ভিজিটার কেমন আসে? খুব বেশি কি? বেশি না হলেও কিছু তো আসেই। ছুটির দিনে দেবীর বন্ধুরা কেউ না কেউ এসে সারাদিন কাটিয়ে যায়। আমার কলিগরাও আসে। আর কে? আমি একটা উইমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। ওর মেম্বাররা অনেকেই মাঝে মাঝে নানা ব্যাপারে আসে। এ নিয়ে আর কোনো প্রশ্ন করে না রাজীব, শুধু বলে, এবার চলুন, আপনাদের পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাবেন। কেন রাজীব বাড়ি দেখতে চাইছে বুঝতে না পেরে দ্বিধান্বিতভাবে তাকিয়ে থাকে সুবর্ণা। তবে কিছু জিজ্ঞেস করে না। তার মনোভাব আন্দাজ করে নেয় রাজীব। বলে,
এবারই ঠিক কোন জায়গাটা আমার পক্ষে সবচেয়ে সেফ সেটা দেখে নিতে হবে না? এ কি, আর বসে থাকবেন না, উঠুন। দেবীকে নিয়ে উঠে দাঁড়ায় সুবর্ণা। ভেতরে ভেতরে অস্বস্তি আর দুশ্চিন্তা চলছিল, সেটা কয়েকগুণ বেড়ে যায়। চেয়ারে বসার আগে কাঁধ থেকে ঢাউস ব্যাগ আর লম্বাটে বাক্সটা মেঝেতে নামিয়ে রেখেছিল রাজীব। সে দুটো ফের তুলে নিয়ে উঠে পড়ে সে। একতলার হলঘর এবং সেটাকে ঘিরে যে বেডরুমগুলো রয়েছে আগেই দেখা হয়ে গিয়েছিল। ডান ধারের শেষ ঘরটার পাশ দিয়ে একটা চওড়া প্যাসেজ, সোজা যেখানে গিয়ে ঠেকেছে সেটা একটা দরজা। সেখানে অল্প পাওয়ারের বাল্ব চলছিল। বাটার উপর ধুলো ময়লা জমেছে, ফলে যে ম্যারমেরে আলোটুকু পাওয়া যাচ্ছে তাতে কোনো কিছুই স্পষ্ট নয়, সব কেমন যেন ঝাপসা মতো। দরজাটা দেখে চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠেছিল রাজীবের। জিজ্ঞেস করে, আপনাদের বাড়িতে ঢোকার জন্য তাহলে দুটো দরজা? সুবর্ণা আর দেবী রাজীবের পাশাপাশি আসছিল। সুবর্ণা মাথাটা সামান্য হেলিয়ে বলে, হ্যাঁ। আগে তো বলেননি। আপনি কি জিজ্ঞেস করেছিলেন? অল্প একটু থিতিয়ে যায় রাজীব। তার একটু ভুল বা বোকামি হয়ে গেছে। গোগাড়া থেকে সে শাসি আসছিল, তার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বাড়তি কথা যেন না বলে সুবর্ণা। এ বাড়িতে যে দুদিক দিয়ে ঢোকা যায় আগে সেটা তার মাথায় আসেনি। সুবর্ণার কথার জবাব না দিয়ে সে জানতে চায়, দরজার ওধারে কি আছে? ওপাশটা বাড়ির পিছন দিক, দেখবেন? হ্যাঁ। রাজীব দরজাটার কাছে এগিয়ে গিয়ে নিজের হাতে খিল খুলে ফেলে। চৌকাঠের ওধার থেকে শ্বেতপাথরের নিচু সিঁড়ি নেমে গেছে। স্টেপগুলোর একটা পাথরও অক্ষত নেই, সব ফাটা ভাঙা। সিঁড়ির তলা থেকে কঁকা জমি। কুয়াশা আর অন্ধকারে কিছুই প্রায় চোখে পড়ে না, তবু বোঝা যায়। বাউন্ডারি ওয়ালের গা ঘেঁষে টালির শেড দেওয়া টানা অনেকগুলো ঘর গা ঘেঁষাঘেঁষি করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রাজীব জিজ্ঞেস করে, এদিকে আলো টালো আছে? সুবর্ণা বুঝতে পারছে এবারই তার পক্ষে কতটা নিরাপদ সেটা যাচাই করে নিতে চাইছে রাজীব। সে বলে, একটা ছিল, কদিন আগে খারাপ হয়ে গেছে, পাল্টানো হয়নি। ওই ঘরগুলোতে কারা থাকে? কেউ না, একসময় অবশ্য ড্রাইভার, বেয়ারা, চাকর বাকর মিলিয়ে 16-17 জন কাজের লোক থাকত। পাশেই বিরাট গ্যারেজ, সেখানে থাকতো 5-6টা দামি গাড়ি। এখন দুটো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, কোনো কাজে লাগে না, আনইউজেবল। একটা অবশ্য চলে, তবে সেটার হালও ভালো নয়। দরজাটা বন্ধ করতে করতে হঠাৎ এই বিশাল বাড়ি, তার পরিবেশ এবং সুবর্ণার একটু আগের কথাগুলো রাজীবকে কিছু একটা মনে করিয়ে দেয়। খিল লাগিয়ে ঘুরে দাঁড়িয়ে সামান্য হালকা গলায় সে বলে, আমি কি কোনো পুরনো রাজা মহারাজার বাড়িতে ঢুকে পড়েছি? ঠিক তাই। বেশ অবাক হয়ে সুবর্ণার পা থেকে মাথা পর্যন্ত এক পলক দ্রুত দেখে নেয় রাজীব। সে কিছু বলার আগে সুবর্ণা ফের বলে, এটা রাজবাড়ি, প্যালেস। যদিও ইন্ডিপেন্ডেন্সের পর রাজতন্ত্রের আর অস্তিত্ব নেই। জানা রইল। গ্রাউন্ড ফ্লোর দেখা হয়ে গেছে, এবার দোতলায় যাওয়া যাক। পা বাড়াতে গিয়ে থমকে যায় সুবর্ণা। ভয় ভয় বলে, দোতলায় আমরা থাকি, সেখানে আপনাকে একটা। চুপ হয়ে যায় সে। একদৃষ্টে তাকে লক্ষ্য করছিল রাজীব। বলল, প্রাইভেসির কথা বলছেন? সুবর্ণা জবাব দেয় না। রাজীব বলে, আমার সঙ্গে কিছু ডেডলি ওয়েপন আছে, তার একটা আপনি দেখেছেন। আপনাকে জানিয়ে রাখি, এসব ঘাঁটতে ঘাঁটতে আমার অনেকগুলো হিউম্যান ফিলিংস নষ্ট হয়ে গেছে। বিউটিফুল ইয়াং উইমেন দেখলে পুরুষদের যে গ্ল্যান্ডগুলো এক্সাইটেড হয়ে ওঠে, আমার সেই গ্ল্যান্ড মরে শুকিয়ে গেছে, একেবারে স্টোন ডেড। আমার আর ঠান্ডা পাথরের মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি সে কথা বলছি না। তবে? সুবর্ণা স্পষ্টপুষ্টি না বললেও বুঝিয়ে দেয় দোতলায় দেবী, সে এবং মায়া ছাড়া স্মৃতিভ্রষ্ট দাদা শ্বশুর এবং শয্যাশায়ী শ্বশুর মশাই রয়েছেন। রাজতন্ত্র কবেই শেষ হয়ে গেছে, কিন্তু তাদের শিরায় শিরায় রাজ রক্ত এখনো বয়ে চলেছে।
অনেক কিছুই তারা হারিয়েছেন, কিন্তু পুরনো দিনের রাজকীয় রুচি, মেজাজ এবং দাম্ভিকতার রেশ তাদের অস্তিত্বের মধ্যে তলানির মতো থেকে গেছে। নিজেদের পারিবারিক কোড অফ কন্ডাক্ট প্রতাপপুর রাজবংশ বহু কাল আগেই তৈরি করে নিয়েছে। তার অনেকগুলো আজও টিকে আছে। বাড়ির অন্তঃপুর সম্পর্কে এরা ভীষণ রক্ষণশীল এবং স্পর্শকাতর। সেখানে অচেনা উটকো কোনো লোককে নিয়ে গেলে প্রচণ্ড সমস্যার সৃষ্টি হবে। দাদা শ্বশুরের বোধবুদ্ধি কিছুই প্রায় অবশিষ্ট নেই, কিন্তু শ্বশুরমশাইয়ের স্মৃতিশক্তি খুবই প্রখর। পূর্বপুরুষের তৈরি যাবতীয় পারিবারিক রীতিনীতি, ধ্যান ধারণা তিনি চোখের মতো আগলে আছেন। রাজীবকে দোতলায় দেখলে খুবই অসন্তুষ্ট হবেন। রাজীব ঠান্ডা গলায় বলে, আপনার শ্বশুরমশাইয়ের ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। দেখুন, উনি প্রায় বেড রিডেন। এই ইনফরমেশনটা আমার কাছে নতুন নয়, আগেও 2-1 বার বলেছেন। তার বার কয়েক হার্ট অ্যাটাক হয়ে গেছে, এই তো। এই টাইপের পেশেন্টদের সঙ্গে কি ধরনের ব্যবহার করতে হয় আমার জানা আছে। আপনার প্রবলেম যাতে না হয় সেটা মাথায় রাখতে চেষ্টা করব। তবে একটা পয়েন্ট ক্লিয়ার করে দিই, আমার ধৈর্য কিন্তু খুব কম। সুবর্ণা প্রায় 1 ঘন্টা এই মারাত্মক লোকটার সঙ্গে কাটিয়ে দিয়েছে। এ তো বন্ধুদের সঙ্গে হালকা মেজাজে আড্ডা দেওয়ার মতো আনন্দের ব্যাপার নয়। প্রতিটি মুহূর্তে তাকে মনে রাখতে হয়েছে কোনো রকম হঠকারিতা করা চলবে না। দাবার চতুর চাল দেবার ভঙ্গিতে রাজীবের সঙ্গে অঘোষিত একটা যুদ্ধ চালিয়ে গেছে সে। ক্রমাগত উপস্থিত বুদ্ধি আর সাহসের পরীক্ষা দিতে হয়েছে। মাঝে মাঝে ভয় যে পায়নি তা নয়, অসীম মনোবলে লোকটার মুখোমুখি নিজেকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছে। কিন্তু টান টান স্নায়ুগুলো এবার কেমন যেন আলগা হয়ে আসছে। রাজীব বলেছে তার ধৈর্য কম। ওদিকে শ্বশুরমশাই অসম্ভব বদরাগী। তার পছন্দ মতো কিছু না হলে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়েন। এর পরিণতি কি ঘটতে পারে সেটা আন্দাজ করতে অসুবিধা হয় না সুবর্ণার। আর সেই কারণে মনে হয় সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারবে না, হুড়মুড় করে ভেঙে পড়বে। কিন্তু না, যুদ্ধের তো সবে শুরু। প্রথম রাউন্ডটা এখনো শেষ হয়নি। এরপর কতদিন ধরে লড়াইটা চলতে থাকবে কে জানে। যতদিনই চলুক তার ভেঙে পড়লে চলবে না। নিজের ভেতরকার শক্তিকে অটুট রেখে অনবরত রণকৌশল ঠিক করে যেতে হবে। রাজীব এবার বলে, চলুন দোতলায় গিয়ে আপনার শ্বশুর মশাইদের দেখা যাক। আসুন। হল ঘরে ফিরে এসে কাঠের সেই অর্ধবৃত্তাকার সিঁড়ি দিয়ে নিঃশব্দে আগে আগে উঠতে থাকে সুবর্ণা আর দেবী। তাদের পেছন পেছন অনিবার্য নিয়তির মতো রাজীব। হঠাৎ থমকে ঘুরে দাঁড়ায় সুবর্ণা। অগত্যা রাজীবকেও থামতে হয়। একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো? শ্বশুরমশাই যদি জানতে চান আপনাকে এ বাড়িতে থাকতে দিচ্ছি কেন, তাকে কি বলবো? আপনি জোর করে থাকতে চাইছেন তাই বাধ্য হয়ে। না, আপনার থাকার কারণটা কি বলবো বুঝতে পারছি না, আপনি কি বলে দেবেন? আপনার থাকার কারণটা কি বলবো বুঝতে পারছি না, আপনি কি বলে দেবেন? এই প্রথম একটু থিতিয়ে যায় রাজীব। খানিকক্ষণ ভেবে বলে, বলবেন আমি আপনার আত্মীয়, মামাতো ভাই, পিস্ততো ভাই, কাকা, মেশোর শালা, এনি ড্যাম থিং বলতে পারেন। বহুদিন বাইরে কঙ্গো, ঘানা, আমস্টারডাম, সিয়েরা লিওন, বুরকিনা ফাসো কি প্যারাগুয়েতে ছিলাম। আপনার সঙ্গে যোগাযোগ ছিল, হঠাৎ খোঁজ পেয়ে চলে এসেছি। অদ্ভুত চোখে খুব আস্তে আস্তে রাজীবের পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে সুবর্ণা। রাজীব এভাবে তার তাকানোর উদ্দেশ্যটা বুঝে নিয়ে বলে, আমাকে অবশ্য আপনার আত্মীয় বলে কেউ বিশ্বাস করবে না। আমার যা চেহারা তাতে হার্ড ফিচার্ড অ্যান্টি সোশ্যাল বলে মনে হবে। এনিওয়ে, আমার ব্যাগে শেভিং সেট আর পরিষ্কার 2-1টা জামা প্যান্ট আছে। শেভ টেপ করে পোশাক চেঞ্জ করলে খানিকটা ভদ্র দেখাতে পারে, কিন্তু। সুবর্ণা উত্তর দেয় না, স্থির চোখে রাজীবকে লক্ষ্য করতে থাকে। রাজীব বলে, আপনার আত্মীয় স্বজন মানে আপনার বাপের বাড়ির দিকের রিলেটিভরা এ বাড়িতে এলে তাদের চোখে ধুলো দেওয়া যাবে না, তখন ঝাঁট হতে পারে। আমার মা বাবা নেই, একমাত্র দাদা থাকে দিল্লিতে।
বছরে একবার এসে আমাকে দেখে যায়। মাস 2 আগে এসেছিল, ফের আসবে নেক্সট ইয়ারে। অন্য রিলেটিভরা? আমার শ্বশুর মশাই তাদের একেবারেই পছন্দ করেন না, তাই তাদের এ বাড়িতে যাতায়াত নেই। লোকটার নিজের সুরক্ষা বা নিরাপত্তা ছাড়া অন্য কোনো ব্যাপারে বিন্দুমাত্র কৌতূহল নেই। সুবর্ণার বাপের বাড়ির দিকের আত্মীয় স্বজনরা এখানে আসে না, কাজেই তার ধরা পড়ার সম্ভাবনা নেই। এতে সে খুশি। তার চোখে মুখে কিছুটা স্বস্তির ছাপ ফুটে বেরোয়। বলে, ঠিক আছে, ওপরে যাওয়া যাক। যন্ত্রচালিতের মতো ফের আগে আগে সিঁড়ি ভাঙতে থাকে সুবর্ণা আর দেবী। তাদের দুধাপ পেছনে রাজি। আচ্ছাদনহীন কাঠের সিঁড়িতে 3 জোড়া নানা ধরনের জুতোর ভারী এবং হালকা আওয়াজ ছাড়া এ বাড়িতে এখন আর কোনো শব্দ নেই। দোতলার নকশাটা হুবহু একতলার মতো, তেমনি বিশাল হল ঘরের 3 দিক ঘিরে লাইন দিয়ে ঘর। তবে সবগুলোই কিন্তু বেড এমনি। একটা ঘরকে কিচেন হিসেবে ব্যবহার করা যায়। নিচের তুলনায় ওপরে আলোটালো অনেক বেশি, চারিদিক পরিচ্ছন্ন ঝকঝক। একতলার মতো সিলিং থেকে এখানেও একটা বিশাল ঝাড় লণ্ঠন ঝুলছে, সেটা অবশ্য জ্বলছে না। নিচে একটা ছাড়া বাকি ঘরগুলোতে তালা লাগানো। এখানে সবগুলো ঘরেই আলো দেখা যাচ্ছে, দরজাও খোলা, অর্থাৎ প্রতিটি ঘরেই এখানে লোকজন থাকে। নিচের কার্পেটটা ছিঁড়ে খুঁড়ে সামান্যই অবশিষ্ট আছে, কিন্তু দোতলার হল ঘরে যেটা পাতা রয়েছে সেটা বহুদিনের পুরনো, রঙও নষ্ট হয়ে গেছে। তবু তার হাল নিচেরটার মতো অত খারাপ নয়, মোটামুটি অটুটি আছে বলা যায়। চারপাশে দেয়াল থেকে 2 ফুটের মতো বাদ দিয়ে কার্পেটটা হল ঘরের মেঝে ঢেকে রেখেছে। নিচের মতো এখানে 3 সেট ভারী ভারী সোফা, সেগুলোর উপর দামি কাপড়ের কভার। একধারে রঙিন টিভি, আরেক ধারে লম্বা ধাঁচের অ্যাকোরিয়াম। ডান দিকের গোটা দেওয়াল জুড়ে উঁচু নিচু কাঁচে ঢাকা ক্যাবিনেটের ভিতর অজস্র বই। ক্যাবিনেটের নিচু অংশগুলোতে নানা ধরনের পেতল এবং মার্বেলের সুদৃশ্য সব শিল্পকর্ম। আর আছে বিচিত্র চেহারার অনেকগুলো ক্যাকটাস। আরেক দেয়ালে উঁচুর দিকটায় 15-20টা বাঘ, হরিণ এবং শিংওয়ালা বুনো মোষের মাথা সারিবদ্ধভাবে সাজানো। প্রতাপপুর রাজবংশের পূর্বপুরুষদের কেউ হয়তো দুর্ধর্ষ শিকারী টিকারী ছিলেন। বাঘটাগের মুন্ডগুলো সেই স্বর্ণযুগের স্মৃতিচিহ্ন। হলঘরের শেষ মাথায় কিচেনের কাছাকাছি বিরাট লম্বাটে ডাইনিং টেবিলের দুপাশে 12টা করে 24টা চেয়ার। ঠিক মাঝখানে ঝাল লণ্ঠনের তলায় মস্ত একটা গ্র্যান্ডফাদার ক্লক। দোতলায় এসে হলঘরটা দ্রুত একবার দেখে নিয়ে রাজীব বলে, বেডরুম কিচেন টিচেনগুলো এবার দেখিয়ে দিন। সুবর্ণা সবে রাজীবকে নিয়ে বাঁদিকে পা বাড়িয়েছে। হঠাৎ কিচেন থেকে মায়া বেরিয়ে এসে অচেনা একটা লোককে দেখে থমকে দাঁড়িয়ে যায়। লোকটার পোশাক এবং চেহারা এই রাজপ্রাসাদের পক্ষে এতই বেমানান যে তাকে যতই দেখছিল ততই অবাক হয়ে যাচ্ছিল সে। মায়ার বয়স 40-42, মাঝারি মাপের, শক্তপোক্ত, চালাক চতুর চেহারা। মুখটা চৌকো ধরনের, গায়ের রং ময়লা, চওড়া কাঁধ এবং ছড়ানো চোয়াল এবং হাতের মোটা মোটা হাড়ের দিকে তাকালে বোঝা যায় মেয়ে মানুষটি অসীম শক্তির অধিকারী। পরনে একটু খাটো ধরনের সবুজ সবুজ খোপ কাটা শাড়ি আর ডগডগে লাল রঙের ব্লাউজ। দুহাতে কয়েক গাছা করে রূপোর চুল, গলায় সোনার সরু চেন হার, নাকের পাটায় সাদা পাথর বসানো একটা বেঢপ নাকছাবি। কিছু বলার জন্য ঠোঁট দুটো ফাঁক করতে যাচ্ছিল মায়া। চোখের ইশারায় তাকে থামিয়ে দেয় সুবর্ণ। বলে, তুমি এখন রান্নাঘরে যাও, দরকার হলে ডাকবো। সন্দিগ্ধ চোখে রাজীবের দিকে তাকাতে তাকাতে কিচেনে চলে যায় মায়া। তার তাকানোর ভঙ্গিটা বুঝিয়ে দেয় রাজীবকে তার পছন্দ হয়নি। সুবর্ণা বাঁধারের চেয়ে বিশাল বেডরুমটার সামনে রাজীবকে নিয়ে এলো। সেটার ভেতর একটা ডিভানে যে বৃদ্ধটি বসে আছেন, তার মাথায় মরা ঘাসের মতো সামান্য কটি চুল। দুপাটির একটা দাঁতও আর অবশিষ্ট নেই, গাল তুবড়ে ভেতরে ঢুকে গেছে। হাত দুটো গাছের শুকনো ডালের মতো কাঁধ থেকে ঝুলছে। চামড়া কুচকে কুচকে একেবারে জালি জালি, থুতনির হাড় এবং হনু দুটো অস্বাভাবিক বেরিয়ে এসেছে। চোখের দৃষ্টি ঘোলাটে।
পরনে সরু পাজামার উপর ঢলঢলে সোয়েটার। যৌবনে তার চেহারা কেমন ছিল প্রবল কল্পনা শক্তি দিয়েও এখন আর তা আন্দাজ করার উপায় নেই। বৃদ্ধটি সুবর্ণার দিকে তাকিয়ে হাবলার মতো নিঃশব্দে হাসছিল। বার্ধক্য তার শারীরিক সৌষ্ঠব এবং ক্ষমতা, বোধবুদ্ধি সবকিছু শুষে নিয়ে ছিবড়েটুকু ফেলে রেখেছে। সুবর্ণা এর কথা আগেই জানিয়েছিল। দেখা মাত্রই চিনে নিতে পারল রাজি। চাপা গলায় জিজ্ঞেস করল, আপনার গ্র্যান্ডফাদার ইন ল? হ্যাঁ, সৌর্যেন্দ্র নারায়ণ সিংহ। আসুন। সৌর্যেন্দ্র নারায়ণের পরের চমৎকার সাজানো ঘরটা সুবর্ণা আর দেবী। তার পরের বেডরুমটায় নকশা করা প্রকাণ্ড মেহগিনির খাটে কাত হয়ে লেপ গায়ে শুয়েছিলেন একজন বয়স্ক মানুষ। মাথা, নাক এবং গালের খানিকটা দেখে বোঝা যায় এরও বয়স হয়েছে, তবে সৌর্যেন্দ্র নারায়ণের মতো অতটা নয়। বাইরে থেকে রাজীবের মনে হলো তার চোখ দুটি বোঝা। বালিশ থেকে মাথা না তুলে জিজ্ঞেস করলেন, কে বৌমা? নিচু গলায় সুবর্ণা সাড়া দিল, হ্যাঁ বাবা। রাজীবের দিকে ফিরে কণ্ঠস্বর আরও নামিয়ে বলে, আমার শ্বশুর মশাই সংগ্রাম নারায়ণ সিংহ। মাথা সামান্য ঝাঁকিয়ে রাজীব জানায় সে বুঝতে পেরেছে। চাপা গলায় বলে, এবারে সবারই নাম দেখছি মিলিটারি মার্কা, সূর্যে, সংগ্রাম। সুবর্ণা উত্তর দিল না। সংগ্রাম নারায়ণ আগের মতো শুয়ে শুয়ে সুবর্ণাদের দিকে মুখ না ফিরিয়ে এবার বলেন, 3 রকম পায়ের শব্দ কানে আসছে। একজোড়া তোমার, একজোড়া দেবী দিদি ভাইয়ের, আরেক জোড়া অচেনা লাগছে। পড়েন বা মায়ার তো নয়। সুবর্ণা হকচকিয়ে যায়। দ্রুত একবার রাজীবকে দেখে নেয়। রাজীবের চোয়াল শক্ত হয়ে উঠেছে। মুখ ফিরিয়ে ভীতভাবে সুবর্ণা বলে, না, আমার এক আত্মীয় এসেছেন, তিনি আমার দাদার। তার কথা শেষ না হতেই সংগ্রাম নারায়ণ বলে ওঠেন, অনেক বছর পর, অ্যাবাউট 13 ইয়ার্স, তোমার দাদাকে বাদ দিলে তোমার বাপের বাড়ির দিকের অন্য কোনো রিলেটিভ এ বাড়িতে এলেন, তাই না? হ্যাঁ বাবা। আমি তোমার আত্মীয় স্বজনদের এ বাড়িতে আসতে বারণ করে দিয়েছিলাম, তবু যখন একজন এসেই পড়েছে, আদর যত্নের ত্রুটি যেন না হয়। কথা বলছিল ঠিকই, তবু সুবর্ণা টের পাচ্ছিল তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। বুকের ভেতর থেকে আবদ্ধ বাতাস ধীরে ধীরে বের করে সে বলে, আচ্ছা। ডাক্তার এবার যে ওষুধটা দিয়েছে সেটা ভীষণ কড়া। বিকেলের ট্যাবলেটটা খাওয়ার পর থেকে খালি ঘুম পাচ্ছে, চোখ আর মেলতে পারছি না। কাল তোমার আত্মীয়র সঙ্গে আলাপ করব। সুবর্ণা আপাতত বেঁচে গেল। ঘাড়ের উপর চেপে বসা উগ্র চেহারার লোকটাকে সংগ্রাম নারায়ণের কাছে হাজির করতে হলে তার প্রতিক্রিয়া কি হতো ভাবতে পারে না সে। চোখের ইশারায় রাজীবকে তার সঙ্গে এগিয়ে যেতে বলল। সংগ্রাম নারায়ণের পাশের ঘরটা হল প্রতাপপুর রাজপরিবারের পুরনো অস্ত্রশস্ত্রের সংগ্রহশালা। সেখানে এসে রাজীব বলে, আপনার শ্বশুর মশাইয়ের কান তো সাংঘাতিক, পায়ের আওয়াজ শুনে বলে দিতে পারেন কোনটা কার? শুধু কানই না, সবগুলো ইন্দ্রিয়ই ওর ভয়ানক রকমের প্রখর। উনি বলেছিলেন আপনার আত্মীয় স্বজনদের এ বাড়িতে ঢোকা নিষেধ, কারণটা? এই প্রথম রাজীব কোনো ব্যাপারে কৌতূহল প্রকাশ করল। ঠান্ডা চোখে তার দিকে তাকিয়ে সুবর্ণা বলে, আপনি নিজের নিরাপত্তার জন্য একটা শেল্টার খুঁজছেন, সেটা ছাড়া অন্য সবকিছুই কিন্তু অবান্তর। একটু চমকে ওঠে রাজি, আর কোনো প্রশ্ন করে না। অস্ত্রশালার পরের ঘরটা চেয়ার টেবিল এবং নানা রেফারেন্স বইটই দিয়ে সাজানো। এটা সুবর্ণার নিজস্ব লাইব্রেরি। এখানে বসেই সে পড়াশোনা করে, পরীক্ষার খাতা দেখে। সুবর্ণার পড়ার ঘরের গায়েই কিচেন। সেদিকে পা বাড়াতে গিয়ে তার চোখে পড়ল দরজা সামান্য ফাঁক করে মায়া তাদের লক্ষ্য করছে। চোখাচোখি হতে চট করে সরে গেল সে। কিচেনের পাশ দিয়ে যেতে যেতে সুবর্ণা বলে,
এটা আমাদের রান্নাঘর, রাত্রিরে মায়া এখানে এসো। রাজীব কিছু বলল না। কিচেনের পাশ দিয়ে একতলার মতোই একটা প্যাসেজ দোতলার শেষ মাথায় চলে গেছে। ওদিককার দরজা খুললে একটা বিরাট ঝোলানো ব্যালকনি। যেভাবে কোনো প্রদর্শনী বা দর্শনীয় স্থান ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়, অবিকল তেমনই প্রতাপপুর প্যালেসের একতলা এবং দোতলা দেখানো হলে ফের ওরা হল ঘরে ফিরে আসে। সুবর্ণা লক্ষ্য করল দেবী আর দাঁড়িয়ে থাকতে পারছেন। এমনিতে সে খুবই নরম ধরনের মেয়ে। অচেনা সশস্ত্র লোকটার ভয়ে তার মুখ একেবারে শুকিয়ে গেছে। সুবর্ণা মনে মনে খানিকটা সাহস এনে বলল, দেবীর ভীষণ কষ্ট হচ্ছে, ওর কি এখানে থাকার আর দরকার আছে? না না, ও যেতে পারে। সুবর্ণা দেবীকে তাদের ঘরে যেতে বলল। সাময়িক মুক্তি পেয়ে দেবী পা বাড়াতে যাচ্ছিল। রাজীব বলে ওঠে, তোমার মাকে যে কথাটা বলেছিলাম সেটা মনে আছে তো? আমার সম্বন্ধে কাউকে কিছু বলবেন। আস্তে মাথা হেলিয়ে দেবী জানায় মনে আছে। তারপর হলঘর পেরিয়ে নিজেদের বেডরুমে চলে যায়। সুবর্ণার হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ায় জিজ্ঞেস করে, আমি কি একবার নিচে যেতে পারি? রাজীবের দৃষ্টি সন্দিগ্ধ হয়ে ওঠে। সে বলে, কেন? হরেন ফিরে আসবে, বাইরের দরজাটা বন্ধ রয়েছে, ওটা খুলে দিয়ে আসি। ওর তো 2 ঘন্টা পর ফেরার কথা। গ্র্যান্ডফাদার ক্লকটার দিকে তাকিয়ে সময় হিসেব করে নেয় রাজীব। বলে, ম্যাক্সিমাম 40-45 মিনিট কেটেছে। ফিরে এসে ডাকাডাকি করলে কাউকে না কাউকে তো দরজা খুলতে হবে। মায়াকে পাঠাতে পারি, কিন্তু ও যদি ফস করে আপনার সম্পর্কে কিছু বলে আসে। ওর চোখ মুখ দেখে তখন মনে হচ্ছিল আপনাকে আমার রিলেটিভ বলে হয়তো বিশ্বাস করেন। ঠিক আছে, খুলে দিয়ে আসুন। মায়াকে বলবেন কোনো রকম বজ্জাতি করার যেন চেষ্টা না করে। পরে আমি বুঝিয়ে দেব। সুবর্ণা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। রাজীব তার সঙ্গে সঙ্গে ল্যান্ডিং পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়ে। তার পকেটে নিঃশব্দে একটা হাত ঢুকে গেছে, তবে অস্ত্রটা এবার আর বের করেনি সে। দরজা খোলা হলে সুবর্ণাকে সঙ্গে করে ফের দোতলায় উঠে আসে রাজীব। সুবর্ণা জিজ্ঞেস করে, এখন আমাকে কি করতে হবে? তার প্রশ্নটা যেন শুনতেই পায়নি রাজীব। জবাব না দিয়ে বলে, আপনাদের গোটা বাড়িটা দেখার পর মনে হয়েছে দোতলাটাই আমার পক্ষে সবচেয়ে সেফ। অর্থাৎ এই লোকটা সর্বক্ষণ দোতলায় একটা দম বন্ধ করা আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখবে। কিন্তু তাকে ঠেকানোর কোনো উপায় নেই। সুবর্ণা বলে, এখানে লাইব্রেরি আর যে ঘরে পুরনো অস্ত্রশস্ত্র থাকে সে দুটোই রাতে কেউ থাকে না। ওর একটাই আপনার জন্য ব্যবস্থা করে দিতে পারি। নো নো ম্যাডাম। কেন? ও দুটো আপনার পছন্দ নয়? বেশ বড় বড় রুম, শোয়ার জন্য ডিভান টিভান পেতে দিলে। আমাকে কি আপনার স্টুপিড মনে হয়? মানে? ওই ঘর দুটোর কোনো একটায় থাকলে আপনাদের খুবই সুবিধে হয়, তাই না? সারা রাত তো জেগে থাকতে পারবো না। ঘুমিয়ে পড়লে বাইরে থেকে তালা দিয়ে আমাকে ফাঁদে ফেলবেন, সেটা কোনোভাবেই হতে দিচ্ছি না। এমন একটা চিন্তা ঘুণাক্ষরেও সুবর্ণার মাথায় আসেনি। দেখা যাচ্ছে লোকটা খুবই পেঁচালো। তার মানসিক প্রক্রিয়া স্বাভাবিক নয়, অত্যন্ত জটিল। রাজীব সম্পর্কে সুবর্ণা কিছুই জানে না। হয়তো তার জীবনে এমন কিছু ঘটে গেছে যাতে কাউকে সে বিশ্বাস করে না। পৃথিবীর সবার সম্বন্ধেই সে সন্দেহপরায়ণ। হয়তো তার ধারণা চেনা অচেনা প্রতিটি মানুষ তার বিরুদ্ধে গভীর কোনো ষড়যন্ত্রে লিপ্ত। সুবর্ণা জিজ্ঞেস করে, তাহলে কোথায় থাকতে চান? ওই যে ওল্ডেস্ট মেম্বার অফ ইউর ফ্যামিলি, আপনার গ্র্যান্ডফাদার ইন ল, আমি ওর ঘরে ওর সঙ্গে থাকতে চাই। এই বলে সৌর্যেন্দ্র নারায়ণের বেডরুমটার দিকে আঙুল বাড়িয়ে দেয় রাজি। বিমূঢ়ের মতো তাকিয়ে থাকে সুবর্ণা। একজন জড়ভরত মার্কা 90 বছরের বৃদ্ধের সঙ্গে কেউ থাকতে চাইছে শুনেও তার বিশ্বাস হয় না। রাজীব সুবর্ণার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। বলল, মনে হচ্ছে বুঝতে পারছেন না। না। রাজীব এবার যা বলে তাতে আতঙ্কে গলা পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে যায় সুবর্ণা।
একটা অর্ধ বুড়ো যার বোধবুদ্ধি একেবারে লোপ পেয়ে গেছে, ওয়ার্ল্ডে যার কোনো প্রয়োজন নেই, তবু পরিবারের লোকজনের কাছে তার জীবন অবশ্যই মূল্যবান, সেটা সেন্টিমেন্টাল আর ইমোশনাল কারণ। রাজীবের মধ্যে এইসব আবেগ টাবেগের ছিটে ফোটাও নেই। যদি দেখা যায় তাকে বিপাকে ফেলার চক্রান্ত চলছে, বৃদ্ধটির আয়ু তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। তার সঙ্গে যে মারণাস্ত্র রয়েছে সেটা ট্রিগারে আঙুলের একটা চাপই যথেষ্ট। শ্বাসরুদ্ধের মতো সুবর্ণা জিজ্ঞেস করে, এই জন্যই পুরো লোকটার ঘরে থেকে ওকে হাতের মুঠোয় রাখতে চান আপনার? এক্স্যাক্টলি। আশা করি বুঝতে পারছেন আমার সিকিউরিটির জন্য এটা খুবই প্রয়োজন। ওল্ড ম্যান আমার জিম্মায় থাকলে আপনারা তেমন কোনো ঝুঁকি নিতে সাহস করবেন না। সুবর্ণা চুপ করে থাকে। হঠাৎ কিছু মনে পড়ে রাজীব বলে ওঠে, আপনাদের বাড়িতে একটা টেলিফোন আছে বলেছিলেন না? সেটা ডিসকানেক্ট করে দিতে হবে। না না, আমার শ্বশুরমশাই ভীষণ অসুস্থ, প্রায় ডাক্তার ডাকতে হয়। টেলিফোন না থাকলে ওর সঙ্গে যোগাযোগ করব কি করে? ওটা ছাড়া আর কোনো ফোন নেই তো, যেমন ধরুন কর্ডলেস টেস? না, ওই একটাই। ওটা খুলে আপনার দাদা শ্বশুরের ঘরে এনে লাগিয়ে দেবেন। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে কোনো রকম ত্রুটি থাকতে দেবে না রাজি। টেলিফোনটাও নিজের হেফাজতে রাখতে চাইছে সে। সুবর্ণা বলে, ঠিক আছে। আমি ভীষণ টায়ার্ড আর হাংরি। 2 দিন 1 মিনিটের জন্য ঘুমোতে পারিনি। কটা বিস্কুট আর কয়েক কাপ চা ছাড়া কিছু জোটেনি। এই প্রথম সুবর্ণা লক্ষ্য করল, লোকটার চোখে মুখে উগ্রতা থাকলেও সে সত্যিই খুব ক্লান্ত। তার কথা মেনে নিলেও ক্ষুধার্ত। সুবর্ণা বলল, আসুন। কোথায়? আপনি তো আমার দাদা শ্বশুরের বেডরুমটায় থাকার জন্য ঠিক করে ফেলেছেন, সেখানে যাওয়া যাক। রাজীব উত্তর দেন। হলঘর পেরিয়ে দুজনে চুপচাপ সৌর্যেন্দ্রনারায়ণের ঘরে চলে আসে। আগের মতোই তিনি ডিভানে বসেছিলেন। সুবর্ণা বলল, দাদা ভাই, ইনি আমার আত্মীয়, দিন কয়েক আপনার সঙ্গে থাকবেন। বলে রাজীবকে দেখিয়ে দেন। কথাগুলো বৃদ্ধের মাথায় ঢুকলো কিনা কে জানে, কোন রকম প্রতিক্রিয়াই হল না তার। ফ্যালফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকেন তিনি। তারপর শব্দহীন বোকাটে হাসি তার মুখে ফুটে ওঠে। একধারে একটা চামড়ায় ঢাকা আর্ম চেয়ার রয়েছে। কাঁধের ব্যাগ দুটো মেঝেতে নামিয়ে রেখে রাজীব বলে, আমি একটু আসছি, আপনি টেলিফোনটা খুলে এখানে নিয়ে আসুন। বোঝা যাচ্ছিল অসীম ক্লান্তিতে রাজীব আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। সে আর্ম চেয়ারে শরীরের ভার ছেড়ে দেয়। নিজের ঘর থেকে টেলিফোন নিয়ে এসে এ ঘরের প্লাগ পয়েন্টে লাগিয়ে দেয় সুবর্ণ। রাজীব বলে, আমি স্নান করব, বাথরুম কোথায়? ডান পাশের দেওয়ালে একটা বন্ধ দরজা দেখিয়ে সুবর্ণা বলে, ওখানে। ভালোই হলো, এখানে অ্যাটাচড বাথরুমও রয়েছে। স্নান টানের জন্য বাইরে বেরোতে হবে না। এখানকার গিজারটা কিন্তু নষ্ট হয়ে গেছে, গরম জল পাওয়া যাবে না। নো প্রবলেম। আমি কি এখন যেতে পারি? আপনার খাওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। সুবর্ণা চলে যাচ্ছে। রাজীব পিছন থেকে ডাকে, মিসেস সিংহ। সুবর্ণা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসু চোখে তাকায়। রাজীব বলে, বাড়তি একটা লোক কিছুদিন থাকলে আপনাদের ওপর প্রেশার পড়বে, আমি সেটা চাই না। কিসের প্রেশার? আমি আর্থিক ব্যাপারের কথা বলছি। আমার কাছে কিছু টাকা আছে। আপনাকে আগেই বলেছি এটা একটা প্যালেস। প্রতাপপুর রাজবংশের লোকের একসময় বহু মানুষকে খাইয়েছে। জোর করে এ বাড়িতে ঢুকে পড়লেও আপনি আমাদের গেস্ট। পয়সা নিয়ে অতিথিকে খাওয়ানোর কথা আমি ভাবতে পারি না। কয়েক পলক সুবর্ণার দিকে তাকিয়ে থাকে রাজীব। তারপর বলে, আপনার যেমন ইচ্ছে। তার কথা যেন শুনতে পায়নি এমনভাবে সুবর্ণা বলে, ইন্ডিয়ান হসপিটালিটি বলে একটা কথা আছে। এই পরিবার তার রীতিনীতিগুলো মেনে চলে। তাছাড়া কি? রাজত্ব বা রয়্যালটি কোনোটাই আর নেই। মর্যাদা, অর্থ, বংশগৌরব সবই প্রায় নষ্ট হয়ে গেছে।
তবু একটা লোককে কয়েকদিন খাওয়ানোর ক্ষমতা আমাদের এখনো আছে। রাজীব উত্তর দেয়। সুবর্ণা চলে যায়। রাজীব দরজার পাল্লা দুটো টেনে ভেতর থেকে ছিটকিনি আটকে দেয়। পুরনো জং ধরা কবজার আওয়াজে নিজের ঘরের দিকে যেতে যেতে একবার মুখ ফেরায় সুবর্ণা। লোকটা যে নিজস্ব নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত হুঁশিয়ার সেটা আগে বহুবার বুঝিয়ে দিয়েছে। পাছে বাথরুমে ঢুকলে সুবর্ণা কিছু করে বসে, তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে রাজীব। এতক্ষণ শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা ক্রান্তিকালের প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।